তথ্য ব্যক্তি বক্তব্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তার বক্তব্য রাখতে ধন্যবাদ। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সভাপতি, পরমচন্দ্র প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, উপস্থিত মুক্তিযোদ্ধা এবং আজকের অনুষ্ঠানের অপরগত মিডিয়া গৌরব ভাইরা, আসসালামু আলাইকুম। মন্ত্রীরা বসে আছেন, কারো নাম বলে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন ছিল। আর এই বসে আপনারা যারা এখনো প্রচন্ড গরমের মধ্যে বসে আছেন সাংঘাতিক ধৈর্য নিয়ে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একই সঙ্গে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিশেষ করে সভাপতি জনাব ইন্দিরা গান্ধীর বিপক্ষে ধন্যবাদ যে 1 তারিখে 7 তারিখের প্রস্তুতি নেওয়ার খবরটা উনি জানিয়ে দিয়েছেন। 7 নভেম্বরকে প্রতিবদ্ধ করে জাতীয় নির্বাচন অর্থাৎ গণতন্ত্র উত্তরণ, এটার যে প্রক্রিয়াটা এটা উনি আগাম সংকেত দিয়ে মনে করিয়ে দিয়েছেন সারা দেশ থেকে মুক্তিযোদ্ধাদেরকে সম্বোধন করে। বন্ধুরা, গতকালকে প্রায় শুক্রবার দিনই অনুষ্ঠানটা হয়। গতকালকে অনুষ্ঠানটি আমি দেখেছিলাম কিছু সময় বাংলাদেশ টেলিভিশনে, যেটা সাধারণত এর আগে দেখতাম না। অনুষ্ঠানটির নাম হচ্ছে ইত্যাদি। ইত্যাদির একটা থিম সং আছে, আপনারা যেগুলো শুনে থাকেন, থিম সংটা খুব মজার। সেখানে বলা হচ্ছে কেউ কেউ অবিরাম চুপি চুপি চেহারাটা পাল্টে সাথে বহুরূপী। এই বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বাংলাদেশ। এই বহুরূপীদের খপ্পরে পড়ার কারণে কখন কোথায় কি অবস্থা তৈরি হচ্ছে এটা বুঝতে বুঝতে অনেক সময় লেগে যায়। এবং বিএনপির জন্য হচ্ছে একটা মহা ধৈর্যের পরীক্ষার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে নেতৃত্ব দেওয়ার সময়, বিএনপির জন্য এটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আবারও নির্বাচনকালীন সময়ের মতো প্রস্তুতি নেওয়া দরকার। আমি আপনাদেরকে কয়েকটি কথা শুধু মনে করিয়ে দেই। 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে বিএনপি সমাবেশ ছিল। সারা দেশ থেকে আপনারা এসেছিলেন। কি তাণ্ডবটা সেদিন চালানো হয়েছিল আপনাদের মনে আছে? এমনকি পরবর্তীতে আমাদের শ্রদ্ধেয় মহাসচিবকে পর্যন্ত সেই কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সেই সময় পুলিশ কর্মকর্তারা বলেছিল ওখানে নাকি ক্রাইম সিন, এই জন্য বিএনপি অফিসে বিএনপির মহাসচিব ঢুকতে পারবেন না। আর অন্য কি হয়েছে আপনারা জানেন, যে রাজনীতি নারকীয়তা, বর্বর আক্রমণ, নির্যাতন। একই দিনে জামাতের কর্মসূচি ছিল আরেকটি জায়গায়, আরামবাগে ওইখানে একটা ফুলের প্রোগ্রাম কিন্তু সেখানে করে না। তারা নির্বিঘ্নে কর্মসূচি পালন করেছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে মনে শুনে ওখান থেকে আমার বাড়িতে ফেরত চলে গেছে। আমি কারাগারে ছিলাম 2023-এর 28 অক্টোবরের পরে। আগের ঘটনার পর্যায়ক্রমিক 23 অক্টোবরের পরেও গ্রেফতার হয়ে কারাগারে গিয়েছিলাম। আমার সঙ্গে কারাগারে ছিলেন জামাতের আমির সাহেব, জনাব ডাক্তার শহীদুল হক। কিছুদিন পরে শুনলাম ওনাকে কারাগার বদল করা হয়েছে। কোথায়? কাশিমপুর 1-এ। খবর নিলাম কাশিমপুর 1-এ মিয়া গোলাম পরোয়ার আছেন, কাশিমপুর 1-এ রবিউল ইসলাম খান আছেন, কাশিমপুর 1-এ জামাতের অন্যান্য নেতারাও আছেন। সবাইকে ওখানে একত্রে থাকার সুযোগ দেওয়া হলো। আর ওই কারাগারে কাশিমপুর 2-এর ওই ছেলে বিএনপি করতেছিলাম আমি একা। অর্থাৎ ওখানেও কিন্তু তৎকালীন সরকারের কাছ থেকে জামাত সুবিধা পেয়েছে। এর পরবর্তীতে আসেন হাসিনা পতনের পরে হঠাৎ করে ছাত্র শিবির বের হলো। বলে আর ভাই তো ছাত্রলীগ করতো 5 তারিখের আগে পর্যন্ত, আমরাই তো ওখানে সবচেয়ে বেশি ছিলাম। এখন জামাত ইসলামের নেতৃত্বে যারা আছে, এখন বর্তমানে এই জামাত ইসলামের নেতৃত্বে যিনি আছেন 1 নম্বরে যিনি আছেন 2 নম্বরে যিনি আছেন সেক্রেটারি হিসাবে তিনি তিনজনই কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রধান। তিনজনই শাসনের লোক, গলাকাটা পার্টির লোক, রক্ষাটা পার্টির লোক, গুলি করে মুক্তিযোদ্ধাদের
তাদের আক্রমণের একমাত্র লক্ষ্যবস্তু হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত ধারক এবং বাহক বিএনপি নামক শক্তিকে। আর এই সরকারের জন্য সবচেয়ে বড় ত্রুটি আমার দৃষ্টিতে সেটা হচ্ছে এই সরকার প্রথমেই রোগ নির্ণয় ভুল করেছে। তাদের ডায়াগনোসিস ভুল হয়েছে। ডায়াগনোসিস ভুল হওয়ার কারণে এখন চিকিৎসকরা ঠিক মতো দিতে পারছেন না। যত খুন, যত নির্যাতন, যত অর্থ পাচার, যত মানুষের অধিকার হরণ, যত নারী সংগ্রাম হানি, যা কিছু অনাচার এই দেশে শেখ হাসিনা 17 বছরে 16 বছরে হয়েছে, বর্তমান সরকার মনে করেছে এইগুলোর মূলে বোধহয় বাংলাদেশের সংবিধান। না, এই ধারণাটাই ভুল। বাংলাদেশের সংবিধানে সবচেয়ে সুন্দর সুন্দর কথাগুলো লিখিত আছে। এইটার মূলে বাংলাদেশের সংবিধান মূলত নয়, মূলত হচ্ছে অনাচার, অত্যাচার এবং নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করার যে প্রক্রিয়া চলেছে সেটা। শেখ হাসিনা তো নির্বাচন করেন নাই, নির্বাচনের নামে তার ক্ষমতাটাকে রেনিউ করেছেন, ক্ষমতার নবায়ন করেছেন। আর আজকে যখন মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ নাগরিকদের কাছে, তখন এই জামাত দূর থেকে নানান রকমের বন্দি ফিকির করে তারা এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি নিজেদের পোশাক আশাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছেন। গতকালকে দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামাতের সেক্রেটারি সাহেব। খুব ভালো কথা, সনাতন ধর্মের লোকেরা আপনাদের কাছে গেছে, আপনারা ডেকেছেন, তারা গিয়েছেন, কিন্তু কথাবার্তা সব হচ্ছে বিএনপির বিরুদ্ধে। ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী সম্পর্কে কোনো কথা নেই। এক জায়গায় শুধু সেক্রেটারি বলেছেন অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি, অমুক মার্কা দেখেছি। আরে ভাই, ধানের শীষের সঙ্গে তো ছিলেন, ধানের শীষ না দিলে তো কেউ 2 টাকা দিয়েও কিনতো না, বাজারে শুকিয়ে দেওয়া করোনার মতো কেউ কিনতো না আপনাদেরকে। 2018 তো বিএনপি ধানের শীষকে নির্বাচন করেছেন। বড় বড় কথা বলেন। 2001 থেকে 2006 বিএনপি সরকারের সঙ্গে ছিলেন সহযোগী হিসাবে। বিএনপির যদি কোনো ভুল হয়ে থাকে সেই ভুলের অংশীদার আপনারাও আছেন। আজকে বারবার আঙুল তোলেন কোথায়? শুধু উপর থেকে ছড়ে নিজের গায়ে পড়ে, সেটা আমি দেখার চেষ্টা করেন। সেটা না দেখে ক্রমাগত বিএনপিকে যে ভরসাই করার চেষ্টা করতেন, এইটার কোনো ক্রমে আমরা মেনে নিতে পারি না। বিএনপির অবস্থানের আগের সমাবেশে আমি বলেছিলাম আপনাদেরকে যে বিএনপি অর্জুন গাছের ছাল হয়ে গেছে, যার তখন মন চায় ছাল কেটে নিয়ে নিজের চিকিৎসায় ব্যবহার করে। এই অর্জুন গাছের ছাল বিএনপির হলেও চলবে না। বরং আমি অনুরোধ করবো, মঞ্চে আজকে মাননীয় মহাসচিব আছেন, বীর মুক্তিযোদ্ধারা আছেন, বিএনপির পক্ষ থেকে দাবি তোলা উচিত যে 23-24 এবং এর আগে গণহত্যা, নির্মম নির্যাতন, নিপীড়ন, ভোটাধিকার হরণ, এই জন্য যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হতে পারে, তাহলে 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে আর আমি আমার বক্তব্য বাড়াবো না, ওনারা বলবেন। একটা জিনিস শুধু আমি বলি আমার বক্তব্যের শেষে, জামাতের জন্য ভালো খবরও আছে। মুরগির বাচ্চারা মুরগিকে দুঃখ করে বলছে, মা, মানুষের এত সুন্দর সুন্দর নাম, আমাদের তো কোনো নাম হয় না কেন? আমরা এতগুলো বাচ্চা তোমার মুরগি বলছে, না না, তোমাদেরও নাম হয়। কোথায় নাম হয়? তোমরা মারা গেলে পরে তোমাদের নাম হয়। চিকেন বিরিয়ানি, চিকেন রোস্ট, চিকেন বার্গার, চিকেন তন্দুরি, কত সুন্দর সুন্দর নাম। জামাত করার পর আমাদের নাম হবে, তার আগে হবে না। দেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে না। 75-এর চেতনা আমাদেরকে সেটাই শিখিয়েছে। স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে এবং মুক্তিযুদ্ধের মূল যে ধারণা, মূল যে রূপরেখা, সেটা হৃদয়ে লালন করে শহীদ জিয়াউর রহমান নুরুত্তম। তার নেতৃত্বে হয়েছে 75-এর 7 নভেম্বর। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এসেছে বাকশাল থেকে একদলীয় গণতন্ত্রের সুবাতাস। তার নেতা তারেক রহমানের নেতৃত্বে আসবে এই দেশের জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সেই পুনঃপরিবর্তনের বন্দোবস্ত। এটাই আজকে আমাদের প্রত্যাশা। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল জিন্দাবাদ। শহীদ জিয়া নুরুত্তম করো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আপনারা দেশের বহু অঞ্চল থেকে এখানে আমাদের সমবেত হয়েছেন। ভাইয়েরা অনেক কষ্ট সহ্য করছে। বাচ্চা নিয়ে যাবেন এখান থেকে,
আগামী দিন আমাদের কি করবেন একটু অপেক্ষা করেন একটু ধৈর্য ধারণ করুন অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য জনাব আব্দুল সালাম স্বাধীনতার চেতনায় মুক্তিযোদ্ধা সমাবেশ। এই সমাবেশের সরকারি সভাপতি মুক্তিযোদ্ধা সবার আগে বাংলাদেশ লাইভে আছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের একজন কি পদত্ব তার কথা বলতে গিয়ে আমরা অনুপ্রাণিত হই, সাহসী হই। আমাদের এই নেতা হাজার হাফিজুদ্দিন আহমেদ বিপ্লব উপস্থিত আছেন, অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রাম মুক্তিযোদ্ধা ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। 7 নভেম্বরের চেতনা, 7 নভেম্বরের চেতনা তো মুক্তিযুদ্ধের চেতনা। আর 7 নভেম্বর যদি না হতো তাহলে আমরা সেদিনই আমাদের স্বাধীনতা হারাতাম। গণতন্ত্র তো আগেই হারিয়েছিলাম। এখানে বাংলাদেশের মূল চেতনা যদি বলি তাহলে সেটা হলো 7 নভেম্বরের চেতনা। 72 থেকে 75 আমাদেরকে সব ভুলিয়ে দিয়েছিল। কি কারণে যুদ্ধ করেছিলাম, কি কারণে দেশ স্বাধীন করেছিলাম সেটা ভুলিয়ে দিয়েছিল। মনে হয়েছিল যে একটি রাষ্ট্রকে খুশি করার জন্যই, যারা অনেকে বলে যে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল ভারতের স্বার্থে, কিন্তু সেটা তো না। আমরা যারা মুক্তিযোদ্ধা, আমরা যুদ্ধ করেছিলাম দেশকে স্বাধীন করার জন্য, কারো পলায়নে যাওয়ার জন্য নয়। কিন্তু সেই সময় আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছিল এবং শেষ পর্যায়ে বাংলাদেশটাকে ধ্বংস করার শেষ পর্যায়ে যখন নিয়ে গিয়েছিল তখনই কিন্তু 7 নভেম্বর উদ্ভব হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কোন মার্শাল ল দিয়ে বা কু করে ক্ষমতায় আসেন নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই দেশের সেপাহী জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব সংগঠিত করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিয়েছিলেন। আজকে অনেকে বিপ্লবের কথা বলেন। বিপ্লব আর অভ্যুত্থান এক না, বিপ্লব আর অভ্যুত্থান এক না। তাই একটি বিপ্লব যখন একটি দেশে হয়, সেই দেশের সম্পূর্ণ চেহারা সে সময় পাল্টে যায়। তাই হয়েছিল। আমার বিপ্লব পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে যে নতুন বাংলাদেশ বলেন, মূলত শহীদ জিয়া রহমান নতুন বাংলাদেশের সৃষ্টি করেছিলেন। তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। বুকে অন্যান্য মানুষ, নিরন্ন মানুষ, তাদের বুকে আঘাত তুলে দিয়েছিলেন। বস্ত্রহীন মানুষের গায়ে বস্ত্র তুলে দিয়েছিলেন। সারা দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছিলেন। জিয়া রহমান রাষ্ট্র ক্ষমতায় আসার আগে এদেশের জনসংখ্যা ছিল একটা আপদ, একটা বিপদ। কিন্তু জিয়া রহমান বিপ্লব পরবর্তী সময়ে তিনি প্রমাণ করেছেন যেটা স্বাধীনতার পরে আমরা চেয়েছিলাম কিন্তু আমরা পারি নাই। শেখ মুজিবের ব্যর্থতার জন্য, আওয়ামী লীগের ব্যর্থতার জন্য
যে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বের হয়ে আসা শক্তিটাকে দেশ গঠনের কাজে লাগানোর জন্য যেটা উচিত ছিল সেটা আওয়ামী লীগ আর শেখ মুজিব করে নাই, যেটা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিপ্লব পরবর্তী সেই শক্তি দিয়ে তিনি দেশটাকে গড়ে তুলেছিলেন। এমন কোন কাজ নাই, এমন কোন সংস্কার নাই যে তিনি করেন নাই। আজকে সংস্কার বলতে গেলে তাকে মহান সংস্কারও বলতে হবে। মহান সংস্কার হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাই আজকে বলতে চাই, স্বাধীনতার উপরে চেতনায় আমাদেরকে আবার উজ্জীবিত হতে হবে। উজ্জীবিত হতে হবে এই কারণে আজকে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ৭১কে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। ৭১-এর সাথে ২৪কে মিলাতে চান। অনেকে এমনও শুনেছি মনে মনে স্বপ্ন আছে ক্ষমতায় গেলে জাতীয় সঙ্গীতটাকে অনেকে পরিবর্তন করার চিন্তা করে। সেই কারণে আজকে মুক্তিযুদ্ধের চেতনায় আপনারা এখনো বেঁচে আছি, আমাদেরকে সেই চেতনা ধারণ করে এখনো লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। কথায় কথায় শেখ হাসিনা যে কারণে নির্বাচন দিতেন না, নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে। ৫ই আগস্টের পরেও এখানে প্রকাশ্যে বলে আমরা কি এই অভ্যুত্থান করেছি বিএনপিকে ক্ষমতা আনার জন্য নাকি? অর্থাৎ তারাও ভোট দিতে চায় না। ভোট দিলে কি হবে? জনগণের জনপ্রিয় দল বিএনপি ক্ষমতায় যাবে। এই কারণে তারা এটা মানতে চায় না। আমি আজকে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা ঠেকাইতে চান তাদেরকে বলতে চাই, ভাই কতদিন সময় লাগবে আপনাদের বিএনপিকে ঘায়েল করে আপনাদের ক্ষমতায় যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? সেটার জন্য কি জাতি অপেক্ষা করতে হবে? আজকে পরিষ্কার বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব অনেক সময় নিয়েছেন, আপনি অনেক সময় নিয়েছেন। বিএনপির মহাসচিব যখন নির্বাচনের কথা বলতেন তখনই আপনারা বলতেন না নির্বাচনের জন্য প্রস্তুত না, কেন বিএনপিকে ক্ষমতায় দেওয়ার জন্য কি আমরা নির্বাচন দেবো নাকি? ভাই বিএনপি কি জোর করে ক্ষমতায় যাবে? জনগণ যদি বিএনপিকে ভোট দেয় আপনাদের এত চুলকায় কেন? এত চুলকায় কেন? চুলকায় একটা কারণে, কারণ অতীত আমরা দেখেছি, অতীত আমরা দেখেছি বিএনপি হল এই দেশের মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযুদ্ধের দল। বিএনপির কারণে স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফিরে পেয়েছে, আধিপত্যবাদী শক্তির হাত থেকে এই দেশকে রক্ষা করেছে। এই কারণেই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা আছেন তারা চায় না বিএনপি ক্ষমতায় আসুক। পরিষ্কার কথা, এই কারণে তারা নির্বাচনকে ভয় পায়, জনগণের ম্যান্ডেট দিতে ভয় পায়, বলে এইটা হবে না, এইটা করতে হবে। 2 দিন আগে জামাতের লোক বলেছেন যে না নির্বাচন দণ্ডের পিছায় দেবে, গণভোট আগে করতে হবে। আমাদের মহাসচিব তো বলেছেন গণভোটের কথা আমরা আগে বলি নাই, তারপরে বলছে ঠিক আছে গণভোট হোক, নির্বাচনের একই দিনে জাতীয় নির্বাচন যেদিন হবে সেদিনই গণভোট হোক, অসুবিধা কি? আপনাদের অসুবিধাটা কি? কি কারণে চান না? কারণটা কি? কারণ বাংলাদেশের মানুষকে নিয়ে তারা চিন্তা করে না। আজকে আলাদা একটা গণভোটের জন্য হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে চায়। ওই টাকাটা কি জামাতের ওই ইসলামী ব্যাংক থেকে আসবে? মানুষের পকেটের টাকা, মানুষের ট্যাক্সের টাকা, এটাকে এভাবে অপচয় করার যে শেখ হাসিনার অধিকার ছিল না, আপনারও তেমনি অধিকার নাই। আর যখনই তারা বলে ওই উপদেষ্টা 2-1টা আছে তারা সাথে সাথে ঝিঝি হুজুর হুজুর করতে থাকে, আমরা কিন্তু এখনো ধমক দেই নাই, আমরা ধমক দিতেও চাই না। কারণ আমরা চাই না রাষ্ট্রের আরেকটা সমস্যা আসুক, আমরা সমস্যার সমাধান চাই। এই কারণে অনেক কিছু ছাড়িয়েও আজকে বিএনপি নির্বাচনে যেতে চায়।
তারপরে যদি ধৈর্যের পরিচয় দেখতে চান, ইউনূস সাহেব মনে রাখেন, বিএনপি কিন্তু ভাইসা আসে নাই। বিএনপি ভাইসা আসে নাই, মাটির নিচে বিএনপির অবস্থান আছে। বিএনপিকে ধাক্কা দিলেই বিএনপি পড়ে যাবে, ওইটা মনে করেন না, অন্যরা মনে করতে পারে। কারণ আমরা দেখেছি আজকে বিএনপির একটি গৌরবজ্জ্বল অতীত আছে, গৌরবজ্জ্বল অতীত, যেটা আমরা বলতে পারি আমাদের নেতা জিয়া রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ৪২ লাখ থেকে তিনি দেশটাকে অর্থনৈতিক উন্নয়নের দিকে নিয়ে গেছেন। তলাবিহীন ঝুড়ি থেকে সেই অর্থনীতিকে তিনি দান করিয়েছেন, একটি স্বাধীন পররাষ্ট্রনীতি দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের পার্লামেন্টে ডেমোক্রেসি ফিরিয়ে দিয়েছেন। এই মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন বেগম খালেদা জিয়া। আর অনেক কিছু করেছেন যেটা আমরা গর্বের সহকারে বলতে পারি। জামাত, আপনি বলেন আপনারা এই দেশের জন্য কি করছেন? মুক্তিযুদ্ধকালীন আপনারা কি করছেন বলেন, একটু মুখ খুলে বলেন না যে কি করছেন, বলার মতো কিছু নাই। তার পরবর্তী সবাই কি করছেন যেটা মুআজ্জম হোসেন আলাওয়াল কিছু বলে গেছে। বিএনপির কাঁধে ভর করেছিলেন, কিন্তু আন্দোলনে কখনো অংশগ্রহণ করেন নাই, বরঞ্চ আন্দোলনের বিপক্ষে আপনার অবস্থান নিয়েছেন। যেটা তিনি বললেন যে ২৮ অক্টোবরে আমাদের উপরে গুলি চললো, আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হলো, আর ওরা শাপলা চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ করে পুলিশের বেষ্টনী দিয়ে তারা পগার পার দিলেন, আরাম আয়েসে চলে গেলেন। কবে আন্দোলন করেছেন, কি করেছেন? আজকে মহাসচিবের কাছে প্রশ্ন করতে চাই, আমার নিজের ব্যক্তিগত আজকে বলতে চাই, যখন ৪ দলীয় জোট ছিলেন, তখন যখন এই যুদ্ধাপরাধীর মামলা হয় ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে তাদের সেক্রেটারি জেনারেল, তথ্যের সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাকে ওয়ারেন্ট পর্যন্ত জারি হয়েছে। সেই সময় বেগম খালেদা জিয়াকে বললাম, মহাসচিবকে বললাম, ওনারা বললেন যে তুমি যদি এই মুহূর্তে সাক্ষী দিতে যাও তাহলে তো জোট নষ্ট হয়ে যাবে, একবার দুবার তিনবার যখন ওয়ারেন্ট হবে সেই মুহূর্ত কিন্তু আমরা জোটের কারণে আমরা কিন্তু সেই সময় আপনাদের বিরুদ্ধে যাই নাই। আজকে ৫ই আগস্টের পরে এমন কি হয়ে গেল যে বিএনপিটা খাইলেন, বিএনপি আমলে মন্ত্রী হলেন, বিএনপি আমলে টাকা পয়সা কামালেন, হঠাৎ করে বিএনপির বিরুদ্ধে আপনারা চলে গেলেন। কি হলো এমন? এটাই হলো ষড়যন্ত্র, এটাই হলো ষড়যন্ত্র। পাকিস্তানের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় আপনার ষড়যন্ত্রে লিপ্ত না, শুধু মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার জন্য সেই সময় মাঠে নেমেছিলেন। আবার এই আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য আন্দোলনের পিছন দিন দরজা দিয়ে চলে গেছেন, সবসময় বেইমানি করেছেন। এখনো বলতে চাই, এখনো সময় আছে। যদি মিনিমাম কিছুটা আপনাদের বোধগম্য থাকে তাহলে বেগম খালেদা জিয়ার কাছে যান। বেগম খালেদা জিয়াকে আপনাদেরকে পুনর্বাসন করেছেন, অনেক কিছু দিয়েছেন। বেগম খালেদা জিয়ার কারণে ওই সময় সাক্ষী দিতে চাই নাই, তাই বলতে চাই আরো অনেক কিছু আছে। তাই এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় সঠিক পথে আসেন। জনগণকে বিভ্রান্ত করবেন না, জনগণকে বিভ্রান্ত করবেন না। বিভ্রান্তের একটা সীমা আছে। ওরা নাকি হিন্দু জামাত করে। আমি প্রশ্ন করতে চাই জামাতের সেক্রেটারি জেনারেলকে, যে আপনি হিন্দুদের নিয়ে বৈঠক করছেন, তাদেরকে আপনার জামাতের সুরার সদস্য বানাবেন? আপনার সেক্রেটারি জেনারেলের পদ থেকে কখনো হিন্দু কাউকে দেবে? ইসলামের একটা সীমা থাকা দরকার। আবার বলে যে মুক্তিযুদ্ধ অনেকে তাদের আছে। আরে যুদ্ধের সময় তো প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে আপনারা সেই সময় মন্ত্রী পরিষদে জয়েন করেছেন এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে আপনারা বয়ান দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। আবার তাদের মধ্যে নাকি মুক্তিযোদ্ধা। চিন্তা করে দেখেন, হাস্যকর কথা আজকে কি বলতে চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আজকে শুধু এটাই বলতে চাই, বিএনপির অবস্থান পরিষ্কার, বিএনপির অবস্থান পরিষ্কার। আমরা দিল্লিকেও মানি না, পিন্ডিকেও মানি না। আমাদের দেশ বাংলাদেশ, আমাদের কোনো প্রভু নাই,
সংবিধানের সংশোধনের কথা বলেন, ওইটা বলেন, মাননীয় মহাসচিব এই দেশে একটা রাজনৈতিক কর্মী হিসাবে, এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে অন্তত আমি মনে করি কোনো কিছুই সংবিধানের বাইরে কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। কোন সংশোধনী হবে সেটাই হবে সংবিধান, পার্লামেন্ট ছাড়া কোনো কিছু হতে পারে না। কাজে যারা অন্য কিছু করবে তারা দেশটাকে সংকটের দিকে নিয়ে যেতে চায়, এই কথাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন কয়েকটি দাবি আমি বলবো, যেটা মুক্তিযোদ্ধার দলের সভাপতি আমাদের প্রান্তীয় মহাসচিবের কাছে উপস্থাপন করা উচিত। যদি বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন। আমার মনে হয় আরো দু একটা জিনিস করা উচিত, যে মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসার ব্যবস্থা মাননীয় মহাসচিব করা উচিত। মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা যতদিন বেঁচে থাকবে ফ্রি চিকিৎসা দিতে হবে। মুক্তিযোদ্ধাদের জন্য পরিবহনে সুযোগ থাকতে হবে, সেটা আমরা বলবো পূর্ণ মাফ করে দিয়ে মুক্তিযোদ্ধার কাজ দেখে তাকে পরিবহনের সুযোগ যাতে পায় সেই ব্যবস্থাটা করতে হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদেরকে, অসচ্ছল আমরা সবাইকে চাই না, আমরা চাই না, কিন্তু অসচ্ছল মুক্তিযোদ্ধা অনেক আছে যারা এখনো পথে ভিক্ষা করে, এখনো ভিক্ষার থালি নিয়ে ঘুরে বেড়াবে একটা মুক্তিযোদ্ধা, আর গণভবন বঙ্গভবনে মায়ের মনে সাকার করবে, এটা কখনো হতে পারে না। আমি সেই মুক্তিযোদ্ধাদেরকে পুনর্বাসনের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। আরেকটা হলো মুক্তিযোদ্ধারা এখনো কি কারো কাছে হাত পাতে, কোনো হাত পাতে না, কখনো মুক্তিযোদ্ধারা কারো কাছে যে ভাতা দেন সেই ভাতা তেমন কিছুই না। আমি বলবো মুক্তিযোদ্ধাদের জন্য অন্তত নিত্য প্রয়োজন করবো চাল, ডাল, তেল, লবণ, চিনি, এই কয়টা ফ্রি রেশনিং এর ব্যবস্থা করতে হবে, যাতে মুক্তিযোদ্ধারা ফ্রি রেশনিং পায়, এটা করতে হবে। আরেকটা বলেন, যেটা বলবো যে মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান। এই দেশটা আমরা পেয়েছি, বাংলাদেশের পতাকা পেয়েছি এই মুক্তিযোদ্ধাদের কারণে। কাজে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে আমরা মরে যাব, কিন্তু দীর্ঘদিন বাংলাদেশ বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে ততদিন যাতে মুক্তিযোদ্ধাকে নিয়ে অহংকার করতে পারে, সেই জন্য মুক্তিযোদ্ধাদের আলাদা একটা কবরস্থান করার জন্য আমি প্রস্তাব করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। মুক্তিযুদ্ধের কোনো দাবি যা কিছু বলেন সেটা মুক্তিযোদ্ধাদের অধিকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যখন এই জাতির দল লড়াই করা নাড়ছে, তখন জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল তার বিরুদ্ধে করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই জাতীয় নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য। কিছুদিন আগে যে বিপ্লব হয়ে গেল, কত হাজার হাজার মানুষ সেখানে প্রাণ দিল, অন্ধ হলো, পঙ্গু হলো। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণ বাংলার আন্দোলনের দুলাল, ভোলার মুকুটহীন সম্রাট, 6বার যিনি সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপারসন লাভ করবেন, উনি বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব হাফিজুদ্দিন আহমদ বীর টিকরাম। জনাব হাফিজুদ্দিন আহমদ বীর টিকরাম, আসুন আমরা তাদের মাধ্যমে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মুক্তিযোদ্ধা সমাবেশের সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান, সাহসী সদস্য জনাব ইশতিয়াক আজমির উলফল, মাননীয় প্রধান অতিথি, বিএনপি সংগ্রামী মহাসচিব, বাংলাদেশের রাজনীতির এক পরিশীলিত ব্যক্তিত্ব, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচক বৃন্দ, আমার সামনে উপবিষ্ট যে মুক্তিযোদ্ধা বৃন্দ, সদস্যরা, সুধীমণ্ডলী,
আসসালামু আলাইকুম। দেশের এক শান্তি লগ্নে আজ মুক্তিযোদ্ধারা এখানে একত্রিত হয়েছে। বক্তব্যের প্রারম্ভে আমি সকল শহীদ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রোহের মাগফিরাত কামনা করছি। অদ্ভুত এক সময়ের মুখোমুখি আমরা হয়েছি। 1971 সালে অনেক চিকিৎসার বিনিময়ে দেশটি স্বাধীন করেছিল মুক্তিযোদ্ধারা। এখন এই দেশেই তাদেরকে অপাঙ্কেয় প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কারা সৃষ্টি করেছিল বাংলাদেশ? রাজনৈতিক দল আওয়ামী লীগ সৃষ্টি করেছে বাংলাদেশ, না মুক্তিযোদ্ধারা সৃষ্টি করেছে? মুক্তিযুদ্ধ যদি না হতো, মুক্তিযুদ্ধ না হলে কি দেশ স্বাধীন হতো কখনো? মুক্তিযুদ্ধ কারা করেছে? আপনারা, আমরা মুক্তিযুদ্ধ করেছি। রাজনৈতিক দল যখন নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যারা প্রাণ বাঁচাবার জন্য ছুটাছুটি করছে, জনগণকে রক্ষা করার জন্য কোন প্রতিরোধ সংগ্রামের চিহ্ন মাত্র যখন দেখা যাচ্ছে না, তখন এদেশে বাঙালি সৈনিকেরা, ইউপিএনের সৈনিকেরা এবং ছাত্র সমাজ তারা ঐক্যবদ্ধ হয়েছে এবং এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে আওয়ামী লীগের ভাষায় অখ্যাত মেজর জিয়াউর রহমান, যিনি পরবর্তীকালে দেশের মহান রাষ্ট্রপতি এবং আজ অবধি সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি সকল মুক্তিযোদ্ধা সমাবেশের বক্তব্যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী নিয়ে দু একটি কথা বলি। আজকে একজন জীবন্ত মুক্তিযোদ্ধাকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখনকার প্রজন্ম 54 বছর আগে ঘটা মুক্তিযুদ্ধ সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। স্বাধীনতা অববাহিত করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তারা এসেই সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছে সেই সব মুক্তিযোদ্ধাদের কথা ইতিহাস থেকে মুছে ফেলেছে। তারা বলার চেষ্টা করেছে কেবলমাত্র তাদের নেতা একটা ঘোষণা দিয়েছেন, তাদের মানুষের ব্যক্ত ঘোষণা দিয়েছেন, এতেই দেশটা স্বাধীন হয়ে গেছে। 9টি মাস বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলার পথের প্রান্তরে পাক বাহিনীকে মোকাবেলা করে যারা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, তাদের কথা স্বাধীনতা পরবর্তীকালে ইতিহাসে উল্লেখিত হয়নি। আমি মেজর জিয়াউর রহমানের অধীনস্থ জেড ফোর্সের একজন সৈনিক ছিলাম। 1971 সালের 30শে মার্চ যশোর ক্যান্টনমেন্টে পাক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করি কোকাবাড়ি বেঙ্গলের সৈনিকদেরকে নিয়ে। এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র মুক্তিযোদ্ধা ছিলাম। এই ক্যান্টনমেন্ট থেকে 200 সৈনিক নিয়ে 8 ঘন্টা যুদ্ধের পর ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পর ছাত্র যুবকদেরকে নিয়ে এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছিলাম। আজকে এখানে সমাবেশে এসে আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি যে এই যশোর ক্যান্টনমেন্টে যারা ভাই কি হোয়াট ইজ ইউর প্রবলেম? এইভাবে মুক্তিযুদ্ধ এইভাবে নষ্ট হয়ে গেছে, মুক্তিযোদ্ধারা ঢুকে গিয়েছে। যাই হোক, আজকে আমি দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মুক্তিযোদ্ধাদেরকে সংগঠিত করেছেন, যার মধ্যে আমার সেই রণাঙ্গনের সাথে দুজন মুক্তিযোদ্ধার দেখা পেলাম। ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদ এবং ওয়ারেন্ট অফিসার সেলিম। আমি ওয়ারেন্ট অফিসার নূর মোহাম্মদের একটা ঘটনা আমি 2 মিনিটে বলছি। প্রকৃত মুক্তিযোদ্ধারা কি ধরনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে কিছুটা ধারণা নতুন প্রজন্মের হবে, বিশেষ করে মুক্তিযোদ্ধা প্রজন্মের কাছে
জাতীয় বীর মুক্তিযোদ্ধাকে উপস্থাপন করতে চাই। জুলাই মাসে শেষ ভাগে ভারতীয় কমিউনিকেশন জোন কমান্ডার মেজর জেনারেল গুরবক সিং গিল আমাদের পল্টনে আসলেন। মেজর জিয়া সেখানে উপস্থিত ছিলেন। তিনি আমাকে বললেন, আমি এই ব্যাটালিয়নের অধিনায়ক ছিলাম, তিনি আমাকে বললেন যে আমাকে 3 জন শার্প শুটার যারা লক্ষ্যভেদে পারদর্শী এই ধরনের 3 জন সৈনিক আমাকে দেন। আমরা আমার ব্যাটালিয়ন থেকে হাবিলদার নূর মোহাম্মদ, এখন ওয়ারেন্ট অফিসার হেলাল এবং নাসির 3 জনকে বেছে দিলাম। তাদেরকে 15 দিন শিলংয়ে বেলুন উড়িয়ে ফায়ারিং এর টার্গেট প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হলো। এই সময় শমশেরনগরে একটা বিমানবন্দর ছিল। পাকিস্তানিদের বিমান C-130 প্রত্যেক দিন সেখানে আসতো পাক বাহিনীর জন্য খাদ্য, রসদ এবং অস্ত্রশস্ত্র বহন করে নিয়ে আসতো। এই 3 জন মুক্তিযোদ্ধাকে 2টি LNG এবং 1টি রাইফেল দিয়ে সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হলো। তারা 3 জন গভীর রাত্রে পায়ে হেঁটে LNG নিয়ে শমশেরনগর এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে এসে অবস্থান গ্রহণ করলেন। তারা এর আগের রাত্রেই একটি জেলের ছদ্মবেশ, মাছ ধরার জেলের ছদ্মবেশ ধারণ করে এবং একটা নৌকা নিয়ে এই এয়ারপোর্টের দক্ষিণ প্রান্তে LNG নিয়ে বসে থাকে কখন সেই পাকিস্তানি বিমান এসে অবতরণ করবে শমশেরনগর এয়ারপোর্টে। কিছুক্ষণ পরেই সকাল 10টার দিকে সেই বিমান এসে নামলো, কিন্তু তারা এই 3 জন ফায়ার করার মতো যুদ্ধ অ্যাঙ্গেল পায়নি বলে ফায়ার করেনি। একটু পরে এই মাল আনলোড করে, খাদ্য, রসদ, অস্ত্রশস্ত্র আনলোড করে আবার বিমানটি যখন ঢাকার দিকে উড়ে যাচ্ছিল, তখন আবার এই 3 অসম সাহসী মুক্তিযোদ্ধা আবার তারা LNG দিয়ে পজিশন নেয়। এবার তারা একটা অ্যাঙ্গেল পায় এবং সুন্দরভাবে লক্ষ্যভেদ করে বিমানটিকে আগুন ধরিয়ে দিয়ে গুলিতে লক্ষ্যভেদ করে। এই 3 জন বাংলাদেশের অনেক অভ্যন্তরে অপারেশন করে আবার মাত্র 3 জন লোক ধীরে ধীরে এই শত্রু কবলিত এলাকার মধ্যে দিয়ে আস্তে 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 আবার সীমান্ত অতিক্রম করে আবার মুক্ত অঞ্চলে প্রবেশ করে। মেজর জেনারেল গিল সীমান্তে দাঁড়িয়েছিলেন তাদেরকে অভ্যর্থনা জানাবার জন্য। তাদেরকে বুকে জড়িয়ে ধরে 3 জনকে কংগ্রেচুলেট করে এবং বলে, এরাই হলো জাতির বীর সন্তান, এরাই বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে। আমি নূর মোহাম্মদকে এখানে আসার জন্য মহাসচিবের সাথে পরিচিত হওয়ার জন্য অনুরোধ জানাই। সমান এই হলো মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা অর্জনকারী জেড ফোর্সের সৈনিক, কিন্তু মাত্র 3 জন শত্রু কবলিত এলাকার মধ্যে গিয়ে একটা বিমানকে ভূপাতিত করেছে। এর জন্য এরা কোনো খেতাব বা সাহসিকতা পুরস্কার পায়নি। পুরস্কার পেয়েছে কারা? যাদের হাতে কলম। আমাদের মতো অফিসাররা বানোয়াট সাইটেশন লিখে একে অন্যেরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। জুলাই মাসে কামালপুর নামে একটি জায়গায় আমরা আক্রমণ করেছিলাম। এরা সবাই প্রথম ইস্ট বেঙ্গলের সৈনিকেরা আমাদের সাথে ছিল। জেড ফোর্সের অধিনায়ক মেজর জিয়াউর রহমান আমাদের সেই আক্রমণ দেখেছিলেন। আমরা 250 লোক আক্রমণ করেছি, 100ই আমরা হতাহত হয়েছি। তার কারণ আমাদের কোনো কামানের সাপোর্ট আমাদের ছিল না। এই ধরনের আক্রমণ বরুজ রেজিমেন্টের স্বভাবিত এই শত্রু ঘাটির উপরে আক্রমণ কোন পেশাদার সৈনিকের কাজ নয়। একমাত্র জীবন দিতে যারা দৃঢ়প্রতিজ্ঞ সুইসাইড স্কোয়াড
স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করতে চায় একমাত্র তাদের পক্ষেই এই ধরনের আক্রমণে অংশগ্রহণ করা সম্ভব। প্রথম, তৃতীয় এবং অষ্টম ইস্ট বেঙ্গল নিয়ে গঠিত হয়েছিল জেড ফোর্স, যার অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান। স্বাধীনতার যুদ্ধে তিনি জেড ফোর্সকে বীরত্বের সাথে বিভিন্ন যুদ্ধে রণাঙ্গনে পরিচালিত করেছেন। সবচেয়ে বেশি সাহসিকতা পুরস্কার যেমন এই ব্যাটালিয়ন পেয়েছে, শহীদের সংখ্যাও আমাদের সর্বাধিক। তরুণ ছাত্র, আমার অধীনে আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম, এর মধ্যে 600 ছিল ছাত্র, যারা একটা রাইফেল বন্দী টাচ করে দেখে নাই। 1.5 মাসের ট্রেনিং এ তারা দুঃসাহসী মুক্তিযোদ্ধার রূপান্তরিত হয়েছে, বিভিন্ন রণাঙ্গনে বীরত্বের সাথে যুদ্ধ করেছে। সিলেট শহর মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে মুক্তিবাহিনী দখল করেছিল। 18 জেলার মধ্যে একটি জেলা দখল করেছে মুক্তিবাহিনী, সেটি হল সিলেট জেলা। আমি 14 নভেম্বর সেই আক্রমণ পরিচালনা করেছিলাম। এই নূর মোহাম্মদ, সেলিম এবং অন্যান্য সৈনিকরা, সিরাজ, নূর মোহাম্মদ সিরাজ এবং এখানে উপস্থিত আছে আরো 4-5 জন সৈনিককে আজকে আমি দেখতে পেয়েছি। আমি উৎকর্ষে এবং মুক্তিযোদ্ধাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর তাদেরকে প্রথমবারের মতো দেখতে পেলাম মুক্তিযোদ্ধা সমাবেশে। জীবন বাঁচিয়ে রেখে তারা যুদ্ধ করেছে। যারা এই যুদ্ধ করেছে তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকার, বর্তমানে সকল সরকার। এখন এই যে আওয়ামী লীগ সরকারটা 17 বছর লুটপাট গুম খুম করে পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে, তারপরে যে একটি তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, এদের মুখে তো গত 1.5 বছরে মুক্তিযুদ্ধের কোনো কথা শুনলাম না। মুক্তিযোদ্ধারা এই দেশটা সৃষ্টি করেছে, এই স্বীকৃতি তাদের কোনো বক্তব্য দেখতে পাচ্ছি না। এই স্বীকৃতি আমরা পরোয়া করি না। বাংলাদেশের সাধারণ মানুষ জানে 71 সালে কারা বাংলাদেশ সৃষ্টি করেছে। কোন রাজনৈতিক দল নয়, ছাত্র যুবক সাধারণ মানুষ এই দেশটি সৃষ্টি করেছে। 1971 মহান মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়। এবং এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যুদ্ধ। আজকে তো গণতন্ত্র নাই দেশে। আওয়ামী লীগ গণতন্ত্রকে বিতাড়িত করেছে। তারা এসে মুজিবুর রহমান বাদশাহ গঠন করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তার পরেও অন্য কায়দায় বাংলাদেশ থেকে বিএনপিকে নির্বাচনে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে আল্লাহর রহমতে বিএনপি এবং বিরোধী দলসমূহ এবং ছাত্রদের কঠিন সংগ্রামের ফলে আজকে আবার মুক্ত পরিবেশে আমরা আবার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছি। 71 মুক্তিযুদ্ধকে হেয় করার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি। তার কারণ হলো বর্তমানে এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং যারা ক্ষমতাসীন আমলা, সমাজের প্রতিপত্তিশালী অংশ, এরা তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, তাই তারা মুক্তিযুদ্ধকে ঘুরিয়ে দিতে চায়। মুক্তিযুদ্ধ কিভাবে জীবনে 9টা মাসের যুদ্ধ, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছেন, আমার সামনেও মুক্তিযোদ্ধা। আমার বক্তব্য প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই দেশটি স্বাধীন হয়েছে, জীবন বাঁচিয়ে রেখে যুদ্ধ করেছে। তার সাথে এই যে আগস্টের অভ্যুত্থান, তার আগে এরশাদ বিরোধী অভ্যুত্থান, তার আগে ইয়াহিয়ার বিরুদ্ধে অভ্যুত্থান, 2-3টি রাজনৈতিক অভ্যুত্থান হয়েছে, যার ফলে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু এগুলোর সাথে 71 মহান মুক্তিযুদ্ধের কোনো তুলনা চলে না। 71 মুক্তিযুদ্ধ একটা নতুন দেশ সৃষ্টি করেছে, আপনারাই সৃষ্টি করেছেন সেই দেশ। এই দেশের জন্য রয়েছে অদ্ভুত সম্ভাবনা। আগামী দিনে আমরা আশা করি মুক্তিযুদ্ধকে কেউ ছোট করার চেষ্টা না করে, যদি মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে, যদি আবার রাজাদেরকে আবার গ্লোরিফাই করার কোনো চেষ্টা করে, আমরা এখনো জীবিত আছি, ইনশাআল্লাহ আমরা তাদেরকে প্রতিরোধ করব। যে গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, কি গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি? পত্রিকা খুললে, টেলিভিশন খুললে দেখবেন যে ঐক্য আমাদের সংস্কার। আমাদেরকে বলা হয়েছিল সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হবে সেগুলাই নিয়েই গঠিত হবে জুলাই সনদ। সেটাই পরবর্তীকালে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে অনুমোদন করবে। এখন কেন আবার নোট অফ ডিসেন্টকে অন্তর্ভুক্ত করা হলো এবং সেই নোট অফ ডিসেন্টকেও বাদ দিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত ঘোষণার মধ্যে? আমরা তো ডিসেন্ট দেখতে চাই না,
যেসব বিষয়ে সব রাজনৈতিক দল ঐক্যমতে এসেছে তাদেরকে নিয়ে গঠিত হবে এই জুলাই সনদ। কিন্তু এই দেশে কিছু কিছু আতেল আছে যারা মুক্তিযুদ্ধের সময় কোনো অংশগ্রহণ তাদের ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলেছে। অনেক শিক্ষককে 14ই ডিসেম্বর তারিখে হত্যা করা হয়েছে, কিন্তু যদিও তারা বাংলাদেশের পক্ষেই ছিলেন। কিন্তু দেশে 1% লোক সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। তাহলে সশস্ত্র মুক্তিযোদ্ধার সংখ্যা হচ্ছে 7 লাখ। 7 কোটি মানুষের দেশ ছিল, 1 লাখ ছিল না মুক্তিযোদ্ধা। সাহসী লোক কম আছে সমাজে। আমরা ভাগ্যবান, আমরা সেই সাহসী তরুণ যুবকদেরকে দেখতে পেয়েছি। কিন্তু যেহেতু সৈনিক এবং ছাত্র জনতা রাজনৈতিক দলের নির্দেশ না মেনে বিদ্রোহ করে প্রতিরোধ যুদ্ধে জীবন দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, যেহেতু তারা এলিট সমাজের অংশ নয়, এই জন্য তাদেরকে সমাজে এবং ইতিহাসে সম্মানের সাথে উল্লেখ করা হয়নি। এটি অত্যন্ত দুঃখজনক। এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক নেতা হিসাবে মনে করি, কর্মী হিসাবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। আমার দল বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, আমরাও এটি সমর্থন করতে বাধ্য। কিন্তু এটার মধ্যে এমন এমন জিনিস ঢুকাবেন না যেটি নিয়ে আগে আলোচনা হয়নি। ঐক্যমত কমিশনের মিটিং আলোচনা হয়নি, সেসব জিনিসও চূড়ান্ত প্রশ্নের মধ্যে আমাদের সাথে দেওয়া হয়েছে, যেটি মহাসচিব একটু পরে আপনাদেরকে বলবেন। এই ধরনের সনদের আমাদের প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট আগামী দিনের ভাগ্য নির্ধারণ করবে, যে পার্লামেন্ট এই সনদকে বাস্তবায়িত করবে ও আগামী দিনে গণতন্ত্রকে পরিপূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হবে। তাহলে এই ধরনের এই যে বিদেশ থেকে আমদানি করা কয়েকজন তথাকথিত পণ্ডিত ব্যক্তির পণ্ডিতের মাধ্যমে যে সমাবেশ, যেই সনদ বারবার আমরা দেখতে পাচ্ছি, সনদের কোনো প্রয়োজন নাই। প্রয়োজন একটি প্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ, সত্যিকারের জন্য প্রতিনিধি, যারা আগামী দিনে বাংলাদেশের ভাগ্য গড়ে তুলবে, তারা নির্ধারণ করবে আগামী দিনে বাংলাদেশের গতিপথ কি হবে। এমনকি নির্বাচিত যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মিটিং এ ডাকা হয়েছে, এই রাজনৈতিক দলেরও পুরো অধিকার নাই এই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য। তারা সাজেশন দিতে পারে, সুপারিশ করতে পারে, কিন্তু এটাকে চূড়ান্ত রূপ দেবেন নির্বাচিত ব্যক্তিরা আগামী জাতীয় সংসদে। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা এই আগামী দিনে জাতীয় সংসদকে সমর্থন করতে রাজি আছেন সবাই? আমরা একটা ভালো নির্বাচন দেখতে চাই, এই নির্বাচনে জনগণের প্রতি এরা বিজয়ী হবে। এই যে পিয়ার নিয়ে কথা হচ্ছে, দেশের জনগণকে জিজ্ঞেস করুন, কেউ পিয়ার চিনিও না, পিয়ার কেউ চায়ও না। আমরা 7 বছর ধরে একজন ব্যক্তিকে নির্বাচিত করে আসছি, তার ব্যক্তির কাছ থেকে, ভোটারের কাছ থেকে ক্ষমতা তুলে নিয়ে একটা রাজনৈতিক দলের কাছে সমর্পণ করতে চায়। তাহলে জনগণ তেমনি ক্ষমতা নেই, তাদেরকে আরো ক্ষমতাহীন করতে হচ্ছে। সুতরাং আমরা যে বর্তমান যে ব্যবস্থা নির্বাচন হচ্ছে, সেই ব্যবস্থার মাধ্যমে যাতে নির্বাচন হয়। এই যে আপার হাউসে যে পিয়ারের মাধ্যমে আপার হাউস গঠন করার প্রয়োজন কথা বলা হয়েছে, এটি নিয়ে কিন্তু কোনো ঐক্যমত হয় নাই ঐক্যমত কমিশনে। এটা আশঙ্কা আমাদের কাছে উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় দল, শক্তিশালী দল। আমরা কেবলমাত্র নির্বাচনটা যাতে হতে পারে এই জন্য অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছুতে রাজি হয়েছি, কিন্তু তারা একে বিএনপির দুর্বলতা ভেবে নিচ্ছে। একে অপরে জনগণের কাছে গ্রহণযোগ্য নয় এমন সব জিনিস এই সনদের মধ্যে তারা ঢুকিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ সঠিক নির্বাচন হোক, আমরা ইনশাআল্লাহ দেখব বাংলাদেশের জন্য করণীয় কি, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে জনগণের প্রতিনিধিরাই তারা নির্ধারণ করবেন আগামী নির্বাচনের পরে। অপেক্ষা করুন সেটার জন্য। আগামী পার্লামেন্ট হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।
সেভাবেই আমরা পার্লামেন্টে দেখতে চাই। আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র আছে যারা চায় না বাংলাদেশ স্বনির্ভর হোক, নিজের পায়ে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণতা হোক, এটা তারা চায় না, এবং তারা আশ্রয় দিয়েছে মাফিয়া শেখ হাসিনাকে। শেখ হাসিনা বসে বসে সেখানে কিভাবে বাংলাদেশে নাশকতা করা যায় সেই সম্পর্কে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। কলকাতায় তারা অফিস খুলেছেন। আমি তাদেরকে একটা পরামর্শ দেব, শুধু কলকাতা নয়, ভারতের প্রত্যেকটা প্রদেশে আপনারা একটা করে অফিস খোলেন, ভারতের কাছ থেকে সনদ নেন, তারপরে ভারতের রাজনীতিতে আপনারা মিশে যান। বাংলাদেশে আপনাদের কোনো প্রয়োজন নেই। সবশেষে একটি কথা হলো, আমরা ঐক্যবদ্ধে সংগ্রাম করে এই মাফিয়া সরকারকে আজকে ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল দেশে নানা রকম বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কিংবা বানচাল করার চেষ্টা করছে। তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যারা একসাথে সংগ্রাম করেছি এই মাফিয়া শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। গদির লোভে আমরা যেন জাতীয় স্বার্থকে বিসর্জন না দিই। সুতরাং আগামী দিনে এই স্বাধীনতা সার্বভৌমত্বে রক্ষা করতে হবে এখানে উপস্থিত মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমাদের মুক্তিযোদ্ধাদের অনেক বয়স হয়ে গেছে, আমার নিজেরও 81 বছর, পরশুদিন 81 পার হয়ে 81 বছর 3 দিন আজকে আমাদের বয়স, আমার বয়স। এখন আমাদের ভবিষ্যৎ হলো এই মুক্তিযুদ্ধের প্রজন্ম। মুক্তিযুদ্ধকে নিয়ে অনেক খেলাধুলা করা হয়েছে। আমি মুক্তিযুদ্ধের প্রজন্মকে অনুরোধ জানাবো, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে এবং গণতন্ত্রকে ব্যাহত করার জন্য পাশের দেশ থেকে এবং এই ৭১ স্বাধীনতা বিরোধীরা যদি কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। রাজপথে এমন সংগ্রাম গড়ে তুলব, এমন আগুন প্রজ্বলিত করব, বাংলাদেশে মুক্তিযোদ্ধা ছাড়া, মুক্তিযুদ্ধের আদর্শ ছাড়া অন্য কোনো কিছু বাংলাদেশে থাকবে না। আজকের এই দিনে আমরা সবাই একত্রিত হয়ে পেরেছি একটা মুক্ত পরিবেশে। এটি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। এখনো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন, কামনা করি আপনারা সবাই শতায়ু হন, সুন্দর জীবন হোক আপনাদের, এবং বাংলাদেশ যে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য এক করে আমরা যুদ্ধ করেছি, সেই স্বাধীন একটি কল্যাণ রাষ্ট্র যেন আমরা দেখে যেতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জিন্দাবাদ। ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনারা গভীর আগ্রহ অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর মুক্তি ঘোষণার জন্য। এর আগে আমাদের মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সভাপতি আপনাদেরকে অনুরোধ জানিয়েছে, সভাপতির বক্তব্যের পরে আজকে যে মুক্তিযুদ্ধ এবং একাত্তরের চেতনাকে বিলুপ্ত করার জন্য একটি ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে এই অফিস এখান থেকে বিএনপি অফিস পর্যন্ত আমরা একটি মিছিল নিয়ে যাব এবং এই মিছিলে আমরা সবাই অংশগ্রহণ করব। এখন আপনাদের এখন বক্তব্য রাখবেন বিএনপি দেশপ্রেমিক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধা সমাবেশে সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক, এই
সমাবেশে উপস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর রানী যোদ্ধা, বিশেষ করে আমাদের গর্ব মেজর হয়েছে বাংলাদেশের প্রত্যন্ত থেকে আগত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখন অনেক বয়সের ভারে আটকান যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করবো সবাইকে, সাংবাদিক ভাইদেরকে, দয়া করে একটু নিরাপত্তা ব্যবহার করবেন প্লিজ। এই যে প্লিজ এইভাবে কথা বলা যায় না ভাই। আমাদের জন্য এই ধরনের একটা অনুষ্ঠানে দীর্ঘক্ষণ কথা শোনাও একটা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়ায়। আর তারপরে আমাদের জন্য আমাদের কথা বলা, শরীরের বিভিন্ন সমস্যার আক্রান্ত হয়ে গেছি, ব্যাধিতে আক্রান্ত হয়েছি, আমাদের জন্য একটু কষ্টকরই হয়। আমি ইরফাত ভাইকে বললাম যে আর একটু ভালো জায়গায় নিয়ে গেলে, যে এত লোক এখানে কষ্ট পাচ্ছে সব গরমে, বোধহয় ভালো হতো। আগামীতে আপনি এই ধরনের বড় সমাবেশ করলে ভালো জায়গায় নিয়ে গেলে আমি সবাই উপকৃত হব। আমার সামনে আমি দেখতে পাচ্ছি আমাদের উত্তরাঞ্চলে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, আমাদের বীর সেনানীরা, আমার ঠাকুরায় রুল করি, দিনাজপুরে মঙ্গলীয় ভাই আছেন, আর অনেকেই আছেন যারা সেই 1971 সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকের যে বিষয়টা আমরা বিশেষ করে 7 নভেম্বরের কেন্দ্র করে, 7 নভেম্বরকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? এই কারণে যে 7 নভেম্বরে আমরা নতুন করে আমরা আবার একটা স্বাধীনতাকে রক্ষা করতে পেরেছিলাম। কারণ 1975 সালের পট পরিবর্তনের পরে আবারও কিন্তু 3রা নভেম্বর একটা উদ্যোগ উঠছিল আপনার যে তৎকালীন সরকার নোটি দিয়ে আমার একটা ভারত আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করে একটি সরকার গঠন করা। 7 নভেম্বরে সিপাহী জনতা তাদের বিপ্লবের মধ্য দিয়ে আপনার গৃহবন্দী জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যার ফলে বাংলাদেশ রক্ষা পেয়েছিল। এটা আপনার তখনই সম্ভব হয়েছিল যখন আমাদের বীর মুক্তিযোদ্ধারা, সৈনিকেরা এবং দেশপ্রেমিক মানুষরা একসাথে একজোট হয়ে সেই উদ্যোগটা গ্রহণ করেছে। বন্ধুগণ, এটা অনেক 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 কথা বলে। আমাদের যারা আমরা এখন বয়স হয়ে গেছে, কথা বেশি বলতে পারি না সবসময়, চেষ্টা করছে একটা শক্তি, একটা আপনার বাংলাদেশের যারা 1971 সালে স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, তারা 1971-কে এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। তারা শুধুমাত্র 24 জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। আমরা 1924-এর যে আন্দোলন, সেটা 15 বছর ধরে করেছি, এক আর দিন নয়। আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করবার জন্য, হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 15 বছর সংগ্রাম করেছি। আমাদের মুক্তিযোদ্ধারা সংগ্রাম করেছে। আজকে যদি কেউ দাবি করেন যে এককভাবে তারা নেতৃত্ব, আমরা সেটা মানতে রাখি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমাদের দেশের আমাদের প্রধান পার্টির প্রধান, এই দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে। আচ্ছা, হয়েছিল 10 বছর। আমাদের যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপির, এমন একজন ব্যক্তি নাই, হাফিজ ভাই তখন সহ
যাদের এখানে শত শত মামলা ছিল না। আমাদের বাইরে 440টা ভারতীয় বলেছে সেই একটা অবস্থান যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি। আমাদের ইতিহাস ভাই সহ 1700 মানুষকে গুম করতে হবে, 20,000 মানুষকে গুম করা হবে, একটা ব্যক্তিবাদী দানবীয় রাষ্ট্র কায়েম করা হয়েছিল। সেটা আমরা সেটা যদি লড়াই করি। আজকে এখানে বিভক্তি আমরা আনতে চাই না, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি, কিছু কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। 1971 সালকে যারা ঘুরিয়ে দিতে চায় তাদের লক্ষ্য একটাই, তারা 1971কে অস্বীকার করতে চায় এবং আমরা যে বাংলাদেশে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েছি লড়াই করে যুদ্ধের মধ্য দিয়ে আমাদের নেতা জিয়া রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেটাকে তারা অস্বীকার করে। আমরা এই ব্যাপারে খুব পরিষ্কার করে বলতে চাই, 1971 সালকে ভুলিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কারণ ওটাই হচ্ছে আমাদের জন্মের ঠিকানা। এই দেশে এই ভূখণ্ড স্বাধীন দেশ হিসেবে এটা আমাদের মনে রাখতে হবে। 1971 হচ্ছে আমাদের অস্তিত্বের কথা, আমাদের পরিচিতির কথা, আমাদের স্বাতন্ত্র্যের কথা। সেই দিন যে ঘোষণা হয়েছিল স্বাধীনতার, সেই ঘোষণা হচ্ছে আমাদের নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশের। বন্ধুগণ, আজকে সেই সমস্ত সূত্রের অনেক বেশি উল্লঙ্ঘন দেখতে পাই। একবার স্মরণ করুন অতীতের কথা, নাম ধরে করবো না, কিন্তু নিজেদের অতীতটা স্মরণ করবেন। 1971 সালে আপনাদের কি ভূমিকা ছিল সেটাও আপনারা মনে রাখবেন। আমি কথাটা পরিষ্কার করে বলতে চাই, তাতে আপনার নাকশরা আমার কিছু করার নাই। যেদিন আপনারা সেই মুক্তিযুদ্ধকে গোলমাল করে আটকাইতে করেছেন, কিছু দুষ্কৃতিকারী একটা অভ্যুত্থানের কথা বলে চিন্তা করার চেষ্টা করেছিলেন এবং যারা আপনাকে হত্যা করছিল তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারা এই দেশের মানুষকে হত্যা করেছিলেন এবং আমাদের বহুগুলি জ্ঞানী ব্যক্তিকে সেদিন হত্যা করে বদ্ধভূমিতে দিয়ে ফেলে দিয়ে আমরা এগুলো ভুলি। বন্ধুগণ, 1975 সালের পট পরিবর্তনের পরে 7 নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করেছিলেন। প্রথমে রাষ্ট্র কাঠামো সরকার, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, আপনার সংবাদ মাধ্যমের স্বাধীনতা। এই যে এতগুলো পত্র পত্রিকা, এতগুলো ফোকাস, এত টেলিভিশন দেখছেন, তাদের অতীত কি আপনারা জানেন? শেখ মুজিবুর রহমান সমস্ত নিষিদ্ধ করে দিয়েছিল, মাত্র 4টা পত্রিকা চালু ছিল। সেই 4টা পত্রিকা সরকারি নিয়ন্ত্রণে চলবে। শেখ মুজিবের বাইরে কোনো কিছু হওয়ার কোনো উপায় ছিল না। আপনি আপনার কথা বলবেন, আপনাকে কথা বলতে এসে কথা বলার খুশি হব। আমরা এই শেখ মুজিবের সেই ভয়াবহ 5 বছরের দুঃশাসন, সেই দুঃশাসনের পরে জিয়া রহমানই আমাদের থেকে নতুন একটা স্বপ্ন দেখিয়েছিলেন গণতান্ত্রিক রাষ্ট্রের, তার কাজ তিনি শুরু করে। সেদিন প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের সংস্কার শুরু করলেন। এটা আমি আগেই বললাম যে একজনের শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, মাল্টি পার্টি সিস্টেম এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, এইগুলো তিনি প্রথম নিয়েছেন। তো তাই নয়, আজকে মেয়েদের যে অগ্রগতি, সেই অগ্রগতি সূচনা দেওয়া হয়। অর্থনৈতিক ক্ষেত্রে তিনি যে সূচনা করেছিলেন তা হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, অর্থাৎ আপনার আমাদের পোশাক শিল্প রপ্তানি করে আয় করা। আমাদের শ্রমিক ভাইরা যারা বাইরে কাজ করতে অর্থাৎ বাইরে পাঠিয়ে রেমিটেন্সের ব্যবস্থা করেছিলেন। এটাই বাংলাদেশের কিন্তু মূল জায়গা। তারপর পৃথিবীর বাংলাদেশ অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেটাও করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এরপরে প্রেসিডেন্ট খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে গিয়েছিলেন এবং আপত্তি থাকা সত্ত্বেও নতুন নির্বাচন করে তিনি সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধান চালু করেছিলেন, যার অধীনে প্রায়
নির্বাচন হয়েছে সুন্দর সবাই গ্রহণ করে এই শেখ হাসিনা সেটাকে বাতিল করে মানুষের যে ভোট প্রয়োগের যে অধিকার সেটাকে এগুলো না বলতে হয় না ভাই, বলতে হয়। সবাই ভুলে যাচ্ছে এখন। এবং এখন কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচনের ভিতরে, আরে বিএনপি তো নির্বাচনমুখী দল, কোথাও থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সরকার বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? নির্বাচন হলে একটা পালন করিতে হলে আজকে যে অপশক্তিগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে সেই অপশক্তিগুলো দাঁড়ানোর সুযোগ পেত না। তারা সংস্কার করতে চেয়েছেন, ভালো কথা, আমরা সংস্কার করতে আপনাদের সংস্কার জন্য আমাদের 31 দফা জনাব তারেক সাহেব 2022 সালে যে জগতের সামনে তুলে ধরেছিলেন, কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে ধরা হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব থেকে গেছেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই 31 দফায় কি আছে? আজকে আমরা এই সমাজের যতগুলো পাশ করেছেন সব তো আমার 31 দফায়। তাদেরকে কি হয় আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কার পন্থী সবার আগে, সেই সংস্কার আমরা করতে চাই। কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাশ করেছি, আপনার মনে আছে, পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাশ করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, দেখা হয়েছে, এটা আমরা সই করেছি। আর এখন যেটা উত্থাপন করলেন প্রধানমন্ত্রীর কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাগুলো বেমালুম করে চলছে, তারা আবার নতুন করে কিছু ভিডিও ওখানে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরে যদি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা প্রেস কনফারেন্স করে বলছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধান প্রদেশের বাড়ির উপরে ঘেরাও করিনি, বা আপনার নির্বাচন কমিশনে ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আমার সেটা করছে, তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথা শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমরা সেটার দায় দায়িত্ব গ্রহণ করব, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। বিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর আমরা রাজি হয়েছি যে ঠিক আছে, ওকে বলছে ঠিক আছে আমরা করি। আমরা বলছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আমরা গণভোট করতে হলে আরো খরচ করে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনে দুটো ব্যালট থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আর একটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচনের পেছনের কথা একবার বলিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত করতে হবে। এই কথা বলে মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করবেন না। আমি কাগজে দেখলাম
আমাদের সৌরভ বন্ধুগণ তাহের সাহেব এই তার এলাকায় আমাদেরকে দোষারোপ করতেন যে আমরা নাকি নির্বাচন কিন্তু আগামী এখন পর্যন্ত নির্বাচনকে যতটা বাধা সৃষ্টি করতেন আপনারা করেছেন। আপনার পিয়ারের দাবি নিয়ে এসেছেন, আলোচনা ছিল না, প্রস্তাব এই কথাটা আপনারা করেছেন, জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন এবং ধমক দিচ্ছেন আজকেই হবে, তাহলে আমরা নির্বাচন হতে দেব। এটাতে মানুষকে বোকা বলতে চাই না। আমি তো একটা কথা বলতে চাই ভাই, যে অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি। এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, এখানে কতটা ধৈর্য ধরে আমরা এই সময়টা পার করতে পারি, নির্বাচনটা করতে পারি। এখানে বিভিন্ন শক্তি প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। পরিষ্কার করে বলা উচিত ছিল আমরা প্রত্যেকে আজকে কারা করছি, বলা উচিত ছিল যাতে প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। বন্ধুগণ, এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে হামলা আমরা ভয় দেখি যে মানুষকে কখন পরাজিত করা যায় না। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, গণতান্ত্রিক ব্যবস্থা চায়। আর একটা জিনিস পরিষ্কার বলতে চাই, আজকে ভারতে বসে হাসিনা বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউ দিচ্ছেন, একবারে কেউ তিনি অনুশোচনা পর্যন্ত প্রকাশ করেনি। তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল তুমি কি আপত্তি চাইবে, মাপ চাইবে জন্য তোমার কর্মকাণ্ডের জন্য, যদি না তোমার আপত্তি চাইবে। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে বলতে চাই, জালদিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন এবং তার যেখানে বাংলাদেশের আইনি যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষের মেনে নেবেন না। আমি শেষ করতে চাই এই কথা বলে, বন্ধুগণ আপনার সবাই মুক্তিযোদ্ধা, আমরা লড়াই করে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে, তো সেই জন্য এই দেশ টিকে আছে। আজকে যে যাই করুক কথা, আপনাদের যুদ্ধ ছিল এই দেশের মূল প্রতিষ্ঠার মূল কথা। ওরা এই দেশের উত্তরণের দায়িত্ব আমাদের। আজকে যে সমস্ত শত্রুরা দেশকে ধ্বংস করবার জন্য, দেশের মানুষের বিরুদ্ধে করার জন্য বিভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছে, আমরা জনগণকে সঙ্গে দিয়ে শহীদ প্রেসিডেন্ট আমাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবো ইনশাআল্লাহ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। জিন্দাবাদ, বাংলাদেশ